প্রায় ২০ বছর পূর্বে যদি এই প্রশ্নটা করা হতো যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে, তাহলে এই প্রশ্নের উত্তর অনেকটাই কিন্তু ক্ষীণ পর্যায়ে থাকতো সম্ভাবনার। তবে বর্তমানে এই ঝুঁকিটা অনেক বেশি। দেখুন, বৈশ্বিকভাবে আমরা এমন একটি সময় পার করছি যেখানে সবাই কিন্তু এখন ক্ষমতার নতুন একটা প্রান্তে উত্থান হতে যাচ্ছে। আর এর জন্য তারা চাচ্ছে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য ছোট ছোট দেশগুলোকে টার্গেট করার জন্য। এটা শুধু বাংলাদেশ বা ভারতের ব্যাপার নয়, বৈশ্বিকভাবে সকল প্রান্তেই যারা উদীয়মান শক্তি হতে চাচ্ছে তারা ক্ষমতা দেখানোর জন্য এমনটা করতে চাচ্ছে। সার্বিক পরিস্থিতি এতটাই জটিল পর্যায়ে গেছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার মতো একটা সভ্য দেশ যারা কাজ ছাড়া দ্বিতীয় আর কিছু বোঝে না, সেই দেশের ভেতর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হয়েছে, জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারণ নিজের দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা ছাড়া এটা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমি ব্যক্তিগতভাবে বুঝি না যে বাংলাদেশের ভেতর কেন জরুরি অবস্থা জারি করা হচ্ছে না বা সামরিক আইন জারি করা হচ্ছে না, যে জায়গায় দক্ষিণ কোরিয়া এটা করতে পেরেছে। যে বহু মানুষ আমাকে ইমেল করে এই জিনিসটা জানতে চেয়েছেন যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে, আর যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে এই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক আসলে কি পদক্ষেপ নিতে পারে বা ভারতের বিরুদ্ধে আমরা কতটুকু সামরিকভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্রিটিক্যাল জিনিসগুলো সামরিক দৃষ্টিকোণ থেকেই আমি বিশ্লেষণের চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। দেখুন, একেবারে নিঃসন্দেহে ভারত বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম মেজর একটা সামরিক পাওয়ার, এটা অস্বীকার করার জায়গা নেই। ভারতের সামরিক বহরে বর্তমানে প্রায় 14 লক্ষ পদাতিক সামরিক বাহিনী রয়েছে, যার সংখ্যা একটা বিশাল। এই 14 লক্ষ সেনা সদস্য 14টি অপারেশনাল কমান্ডে বিভক্ত হয়ে কাজ করে, যার একটি মাত্র কমান্ড যেটা ইস্টার্ন কমান্ড সেটা শুধু বাংলাদেশে কাজ করে, আর বাকি যে 13টি কমান্ড রয়েছে তারা কাজ করে পাকিস্তান এবং চীন সীমান্তে। বিষয়টা বুঝতে হবে যে পাকিস্তানের সঙ্গে বর্তমানে প্রায় 3310 কিলোমিটারের ভারতের সীমান্ত রয়েছে, আর চীনের সঙ্গে রয়েছে 3888 কিলোমিটার সীমান্ত। মানে দুইটা একত্রিত করলে প্রায় 7700 কিলোমিটারের মতো। এবং এই 7700 কিলোমিটার সীমান্তের মধ্যে চীনের প্রায় 4500 কিলোমিটার সীমান্ত, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে রেকগনাইজ নয়। মানে ভারত চীন কেউই কিন্তু এটা স্বীকার করে না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। পাকিস্তানের সঙ্গেও প্রায় 1000 কিলোমিটারের বেশি এমন সীমান্ত রয়েছে যেটা আন্তর্জাতিক স্বীকৃত নয়, মানে ভারতের নয়, পাকিস্তানের নয়, এই ধরনের। এখন 5000 কিলোমিটার সীমান্ত এই ধরনের রয়েছে, যেই দেশ দখল করবে তার হয়ে যাবে। এখন বাংলাদেশের যে সীমান্ত রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা ভারতও স্বীকৃতি দিয়েছে যে এই সীমান্ত আপনাদের, এই সীমান্ত আমাদের। এর মানে হলো ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে এই সীমান্ত দখল করে, একটা সময় আন্তর্জাতিক চাপের কারণে এই সীমান্ত ছেড়ে দিতে হবে। তাছাড়াও এই সীমান্ত এলাকায় প্রচুর ঘনবসতি এলাকা রয়েছে যেগুলো কন্ট্রোল করাও সহজ নয়, ভারতকে অবশ্যই সেগুলো একসময় ছেড়ে দিতে হবে। তবে যেই সীমান্ত চীন এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেগুলো বিরান ভূমি, মানুষ নেই, সেগুলো তারা যদি একবার দখল করে সেগুলো তারা ছাড়বে না। এখন প্রশ্নটা হলো যে ভারত এত বড় ঝুঁকি নিয়ে তাদের সেই 13টি কমান্ড ডিভিশন থেকে কোনো ধরনের সৈন্য কমিয়ে বাংলাদেশে আক্রমণের জন্য মুখ করতে পারবে না, কারণ ঝুঁকিটা বেশি। যতটুকু সীমান্ত তারা বাংলাদেশে দখল করবে তার থেকে 10 গুণ সেদিক থেকে চীন দখল করে নিয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীন আক্রমণ করবে ভারতে, এটা আমি বিশ্বাস করি না। তবে এটা বিশ্বাস করি যে বাংলাদেশের সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, ভারত তার সেনাবাহিনী সরিয়ে আনে, এই সুযোগটা চীন নেবে। এবং বর্তমান শান্তিকালীন পরিস্থিতির মধ্যেই কিন্তু চীন ভারতের জায়গা দখল করে ফেলে, আর ওই সময় যদি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়, ফাঁকা মাঠে যে চীন গোল দেবে না তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা অনেকটা পরিষ্কার যে বাংলাদেশের সঙ্গে যে কোনো সামরিক পদক্ষেপে ভারত শুধু তার যে ইস্টার্ন কমান্ড রয়েছে সেটা ব্যবহার করতে পারবে। এখন এই ইস্টার্ন কমান্ডের ভেতর 12টি ডিভিশন রয়েছে। যদি আপনি 15,000 করেও সেনা সদস্য ধরেন এক একটি ডিভিশনে, তাহলে এই ইস্টার্ন ডিভিশনে ভারতের 1,80,000 সোলজার রয়েছে। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যামাউন্টটাই কিন্তু যুদ্ধক্ষেত্র হবে, মানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে 1,80,000 সেনা সদস্যকে। যদিও ভারতের কাছে বর্তমানে প্রায় 4500-এর মতো বিভিন্ন মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক রয়েছে, তবে এটাকে আপনি 14টি কমান্ড সেন্টারে যদি বিভক্ত করেন তাহলে ইস্টার্ন ডিভিশনে মাত্র 320টি ট্যাঙ্কই পড়ে। মানে এই 320টি ট্যাঙ্কই কিন্তু প্রবেশ করতে চেষ্টা করবে বাংলাদেশের ভেতর, যেটা প্রতিরোধ করা বাংলাদেশের জন্য খুব একটা বড় ব্যাপার হবে না।
দেখুন, চট্টগ্রাম এবং আমাদের যে সিলেট এরিয়া রয়েছে সেগুলো অনেকটা পাহাড়ি এলাকা, সেখান দিয়ে ট্যাঙ্ক প্রবেশ সম্ভব নয়। ভারতকে একমাত্র প্রবেশের চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গ দিয়ে, মানে একটি ফ্রন্ট দিয়ে ঢুকতে চেষ্টা করতে হবে। সেখানে বাংলাদেশের প্রতিরোধের বিষয়টা অনেকটা সহজ। বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশের কাছে বর্তমানে রাশিয়ার তৈরিকৃত মেটিস M1 যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেটা 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আঘাত করতে পারে, এই ধরনের 1200 এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে। এছাড়াও রয়েছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরিকৃত বাক্তার শিখান যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, তার পরিমাণও রয়েছে প্রায় 290টির কাছাকাছি। এছাড়াও স্পেনের তৈরিকৃত আরেকটি শর্ট রেঞ্জের মিসাইলও রয়েছে, মানে মোট হিসাব করলে 1500-র কাছাকাছি। ভারতের ইস্টার্ন কমান্ডের 320টি ট্যাঙ্কে মোকাবেলা করার জন্য এক একটি ট্যাঙ্কের বিরুদ্ধে বাংলাদেশের কাছে বর্তমানে 5টি এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে একটা ভালো মান। ভারতীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদের বিবেচনা করেন আমাদের হাতে কিছু নেই, তবে সামরিক দিক থেকে ভারতের কমান্ডাররা ভিন্নভাবে কিন্তু আমাদের বিবেচনা করেন। দেখুন, লালমনিরহাটে আমাদের যে এয়ার বেস রয়েছে, সেখান থেকে আমাদের কাছে থাকা মিসাইল যদি আমরা ফায়ার করি, তাহলে পুরো চিকেন নেক আমাদের দখল করার প্রয়োজন নেই। এই চিকেন নেকের মূল যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তিস্তা ব্যারেজ, যে তিস্তা ব্যারেজের সেতু তৈরি করে ভারত পুরো পণ্য ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসাম এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাঠায়, সেই ব্রিজটা ধ্বংস করে দিলেই হবে। কারণ তিস্তা নদীর উপর আর কোনো ব্রিজ নেই, পানি দিয়ে সাথে সাথে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দেখুন, মাত্র 2টা ব্রিজ উড়িয়ে দিলেই যথেষ্ট। প্রথমটি হলো তিস্তা ব্যারেজ, যার মাধ্যমে গাড়ির মাধ্যমে পণ্য যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে, আর দ্বিতীয়টি হলো তিস্তা রেল ব্রিজ, যার মাধ্যমে রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য যায়। এই 2টা ব্রিজ যদি উড়িয়ে দেওয়া যায় মিসাইলের মাধ্যমে, তাহলেই যথেষ্ট। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের হাতে কি সেই মিসাইল আছে? অবশ্যই আছে। গত সরকারের এটা ছিল অন্যতম বড় অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার মতো একটা কাজ। তুরস্কের কাছ থেকে আমরা TGR-300 যে টাইগার মিসাইল ক্রয় করেছি, এগুলোর রেঞ্জ হলো 120 কিলোমিটার। 105 কেজি ওয়ারহেড 120 কিলোমিটার দূরে জিপিআরএস গাইডেড ব্যবহার করে নিখুঁতভাবে 10 ফিটের ভেতর আঘাত করতে পারে। তুরস্কের তৈরিকৃত এই মিসাইলগুলোর গতি কি জানেন? শব্দের থেকেও 4.5 গুণ বেশি, ম্যাক 4.8, যা ভারতের যে ব্রাহ্মস মিসাইল রয়েছে তার থেকেও বেশি শক্তিশালী। বর্তমানে 20 ইউনিট এই ধরনের মিসাইল সিস্টেম বাংলাদেশে রয়েছে, যার এক একটিতে 4টি করে মিসাইলও যদি আপনি ধরেন, তাহলে 80টি মিসাইল বর্তমানে রয়েছে। এবং দ্বিতীয় দফায় আরও 100 মিসাইল এই ধরনের ক্রয় করা হয়েছে, সেটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে। ভারতের যারা সম্মানিত ভিউয়ার রয়েছেন, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে এই বিষয়ে তথ্য নিতে পারেন যে এই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। কারণ শব্দের থেকেও 4.5 গুণ দ্রুতগতিতে যে মিসাইল ছুটবে, আপনি প্রতিহত করতে পারবেন না। দ্বিতীয় দফায় 2022 সালে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে TGR-230 নামক সোয়ার্ড মিসাইল ক্রয় করেছে, এগুলোর রেঞ্জও প্রায় 70 কিলোমিটার এবং প্রায় 70 কেজি ওজনের পেলোড এক একটি মিসাইল বহন করতে পারে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এক একটি লঞ্চারের ভেতর 12টি করে মিসাইল থাকে। বাংলাদেশ অন্তত পক্ষে 18টি এই ধরনের ইউনিট ক্রয় করেছে, মানে 12 গুণ 18, প্রায় 220টির মতো এই মিসাইল বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। অন্তত পক্ষে 300 এমন মিসাইল আরো অতিরিক্ত রয়েছে যেগুলো আমরা লোড করিনি। আর এই সকল মিসাইলগুলোই শিলিগুড়ি করিডোরের সেই যে তিস্তা ব্যারেজ রয়েছে সেটা উড়িয়ে দিতে সক্ষম। কারণ ভারতের যারা রয়েছেন তারা শুধু এটাই বলেন বাংলাদেশের কাছে মিসাইল নেই। বাংলাদেশের কাছে যে সুপারসনিক মিসাইলের এত বড় গোডাউন পড়ে রয়েছে, সেই বিষয়ে কিন্তু কেউ কোনো বক্তব্য দেয়নি। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, কখনোই যুদ্ধ চাই না, যুদ্ধ কোনো ভালো কিছু নয়। তবে এই জায়গায় যদি আগ্রাসন করার চেষ্টা করে ভারত, বিষয়টা সহজ হবে না, অত্যন্ত পীড়াদায়ক হবে ভারতের জন্য। এই জিনিসটা পরিষ্কার। যদিও এখানে ভারত পুরোপুরিভাবে আক্রমণ না করলেও যথেষ্ট বড় ঝুঁকি রয়েছে আমাদের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম এবং এর আশেপাশের এলাকায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করতে চেষ্টা করবে। ভারত নিজের ক্ষমতা জাহির করতে চেষ্টা করবে, যাতে করে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গায় বিজেপির শক্ত অবস্থান তৈরি হয় এবং বলতে পারে যে আমরা সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কিছু একটা করেছি। ভারত এমনটা করতে পারে, তবে সেই জিনিসেরও যে শক্ত যে একটা প্রতিরোধ ব্যবস্থা সেটা বাংলাদেশ দিতে পারে, সেটাও প্রমাণিত। সুতরাং ভারতকেও এই জায়গায় একেবারে বুঝে শুনে পা ফেলতে হবে। বিষয়টা যতটা সহজ ভাবেন, বিষয়টা আসলে ততটা সহজ নয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে আরও কিছু পরবর্তী সময় বিশ্লেষণ করব, কারণ এই সামরিক প্রেক্ষাপটটা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হয়। পরবর্তী সময় আমি চেষ্টা করব যে এয়ার পাওয়ার সম্পর্কে যে বিশ্লেষণ রয়েছে সেটার বিষয়ে কিছু বলার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ